সকাল ৬টা, একটা ফোন কল। পুলিশ কন্ট্রোল রুম। আমার মেয়েকে কেউ খুন করেছে। ১৬ই মে ২০০৮, দিল্লি, নয়ডা। পুলিশ যখন তলওয়ারদের ফ্ল্যাটে পৌঁছায়, তারা একটি নৃশংস দৃশ্য দেখতে পায়। ১৪ বছরের আরশি তার বিছানায় শুয়ে, মৃত, গলা কাটা। পরিবারের সকলে শোকাহত। তাদের একটাই কথা, বাড়ির বিশ্বস্ত পরিচারক তার মেয়েকে খুন করে পালিয়েছে। কিন্তু পরের দিন বাড়ির ছাদেই পাওয়া গেল দ্বিতীয় লাশটি। সেটি নিখোঁজ পরিচারক হেমরাজের। পচতে শুরু করা দেহ, তাকেও ঠিক একইভাবে খুন করা হয়েছে। একটি বন্ধ ফ্ল্যাট, দুটি খুন। সেই রাতে ফ্ল্যাটে ছিল মোট ৪ জন, তাদের মধ্যে ২ জন মৃত। নয়ডার ডাবল মার্ডার কেস শুধু একটি খুনের ঘটনা নয়, এটি ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে সব থেকে বড় ধাঁধা। এমন এক কেস যেখানে ভারতের সেরা গোয়েন্দারাও দুটি সম্পূর্ণ ভিন্ন তথ্য দিয়েছিল। এমন এক কেস যা প্রমাণ করে সত্যিটা কখনো কখনো কল্পনার চেয়েও অদ্ভুত। প্রশ্ন একটাই, সেই রাতে L32 ফ্ল্যাটে ঠিক কি ঘটেছিল? নয়ডার সেক্টর 25, এখানকার L32 ফ্ল্যাটে থাকতেন ডক্টর রাজেশ তালওয়ার ও ডক্টর নূপুর তালওয়ার। তারা দুজনেই সফল দন্ত চিকিৎসক ছিলেন এবং তাদের একমাত্র মেয়ে ছিলেন আরুষি তালওয়ার। সবে মাত্র 14 বছরে পা দিয়েছিল সে, ক্লাস 9-এ পড়ে। বন্ধুরা তাকে প্রাণবন্ত ও মেধাবী হিসেবেই জানত। 15ই মে ২০০৮, রাতটা ছিল আর 5টা রাতের মতোই সাধারণ। আরুষি তার জন্মদিনে পাওয়া নতুন ডিজিটাল ক্যামেরা দিয়ে সময় কাটাচ্ছিল আর তার বন্ধুদের সাথে চ্যাট করছিল। রাত 10টা নাগাদ তার বাবা মা তাকে শুভরাত্রি জানায়। কে জানতো এটাই ছিল তার মেয়েকে শেষবারের মতো জীবন্ত দেখা। ১৬ই মে সকাল ৬টা, তলওয়ারদের বাড়ির ফ্ল্যাটের পরিচারিকা ভারতী মণ্ডল দরজার বেল বাজান, কিন্তু কেউই দরজা খোলেন না। ভেতর থেকে নূপুর তালওয়ার জানান সম্ভবত বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করা আছে। তাদের বাড়ির পরিচারক হেমরাজ হয়তো দুধ আনতে গিয়ে বাইরে থেকে তালা দিয়ে গেছে। কিছুক্ষণ পর ডক্টর রাজেশ তালওয়ার মেইন ডোর খোলেন। ভারতী মণ্ডল ভেতরে ঢুকে সোজা আরুষের ঘরের দিকে চলে যান আর সেখানে একটি হাড়হীন করা দৃশ্য দেখতে পান। আরুষি তার বিছানায় শুয়ে আছে, তার শরীর নিথর, গলা গভীরভাবে কাটা, রক্তে বিছানা ভেসে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো আরুষির দেহটি একটি সাদা কম্বল দিয়ে খুব পরিপাটি করে ঢাকা ছিল, যেন মনে হচ্ছিল কেউ তাকে খুন করে খুব সযত্নে শুইয়ে দিয়েছে। প্রথম সন্দেহ স্বাভাবিকভাবেই বাড়ির পরিচারক ৪৫ বছর বয়সী হেমরাজ বঞ্জাদের ওপর গিয়ে পড়ে। পরিবারের সকলেরই একটাই কথা, হেমরাজই আরুষিকে খুন করে পালিয়েছে। খবর পেয়ে নয়ডার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আর এখান থেকে শুরু হয় প্রথম এবং সব থেকে বড় ভুল। ১, পুলিশ ক্রাইম সিনে কর্ডন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। ফলে কিছুক্ষণের মধ্যেই তলওয়ারদের ফ্ল্যাট আত্মীয়, প্রতিবেশী এবং সংবাদ কর্মীদের ভিড়ে ভরে যায়। অসংখ্য মানুষ আরুষির ঘরে হেঁটে বেড়ায় যাতে করে প্রমাণ নষ্ট হয়। ২, পুলিশ হেমরাজকেই খুনি ধরে নিয়ে তাকে ধরার জন্য বিভিন্ন টিম পাঠায়, কিন্তু ফ্ল্যাটের ভিতরে ফরেনসিক প্রমাণ সংগ্রহের কোনো চেষ্টাই করা হয় না। ৩, সবচেয়ে বড় ভুল, পুলিশ পুরো বাড়ি তল্লাশি করে দেখলেও ছাদের দরজাটি পরীক্ষা করে দেখেননি। ছাদের দরজায় রক্তের দাগ লেগে থাকা সত্ত্বেও তারা সেটি এড়িয়ে যায়। পুরো একটা দিন কেটে গেছে, পুলিশ হেমরাজকে হন্যে হয়ে খুঁজছে। ১৭ই মে, একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কে গৌতম, যিনি তলওয়ারদের প্রতিবেশী ছিলেন, তিনি ঘটনাস্থলে আসেন এবং তিনি ছাদের দরজার হাতলে এবং সিঁড়িতে রক্তের দাগ দেখতে পান আর তিনি পুলিশকে তল্লাশি করার জন্য জোর করেন। পুলিশ যখন ছাদের দরজা খোলেন তখন এই পুরো কেসটি ১৮০ ডিগ্রি ঘুরে যায়। ছাদের এক কোণে পড়ে আছে হেমরাজের নিথর দেহ, তাকেও একইভাবে খুন করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন, দেহ পচতে শুরু করেছে এবং ছাদের কুলার প্যানেলের নিচে
তার দেহটিকে লুকানোর চেষ্টা করা হয়েছিল। যাকে পুলিশ 24 ঘন্টা ধরে খুনি ভাবছিল, সে নিজেই খুন হয়েছে। এখন একটাই প্রশ্ন, সেই রাতে ডক্টর রাজেশ তালওয়ার এবং নূপুর তালওয়ার ছাড়া আর কে ছিল? নয়ডার পুলিশের চূড়ান্ত ব্যর্থতার পর 31শে মে 2008 কেসটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। আর এখান থেকে এই কেসটি আরো জটিল হতে শুরু করে, কারণ সিবিআই এই কেসটি দুবার তদন্ত করেন আর দুটি টিম দুটি সম্পূর্ণ ভিন্ন তথ্য দেয়। প্রথম টিমের নেতৃত্ব দিচ্ছিলেন জয়েন্ট ডিরেক্টর অরুণ কুমার। তার টিম পুলিশের এই অনার কিলিং এর তত্ত্বটি সম্পূর্ণভাবে উড়িয়ে দেন। তাদের সন্দেহ গিয়ে পড়ে তালওয়ারদের কম্পাউন্ডার কৃষ্ণা এবং তার বন্ধু এবং প্রতিবেশীদের পরিচারক রাজকুমার ও বিজয় মণ্ডলের ওপর। সিবিআই এই তিনজনের নার্কো অ্যানালাইসিস টেস্ট করায়। অভিযোগে ওঠে এই তিনজনই খুনের কথা পরোক্ষভাবে স্বীকার করেন। তথ্য অনুযায়ী সেই রাতে এই তিনজন মদ্যপ অবস্থায় ফ্ল্যাটে ঢোকে আর হেমরাজের সাথে বচসা করেন। প্রথমে হেমরাজকে তারা ছাদে খুন করেন এবং পরে আরও সে জেগে ওঠায় তাকে খুন করে পালায়। এই টিম ডক্টর রাজেশ তালওয়ারকে ক্লিন চিট দেয়, কিন্তু এরপরে সিবিআই এর নেতৃত্বে বদল আসে। অরুণ কুমারের টিমকে সরিয়ে দেওয়া হয় এবং নতুন তদন্তকারী অফিসার হিসাবে আসেন AGL কল। এই টিম কৃষ্ণা, রাজকুমার, বিজয়ের তথ্য সম্পূর্ণভাবে বাতিল করে দেয়। তাদের সন্দেহে তীর সরাসরি গিয়ে পড়ে আরুষির বাবা মায়ের। টিম 2 এর তথ্য ছিল রাজেশ তালওয়ার আরুষি তালওয়ার এবং হেমরাজকে একটি আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন এবং রাগের মাথায় গলফ ক্লাব দিয়ে প্রথমে হেমরাজের মাথায় আঘাত করেন এবং দুজনকে সার্জিক্যাল স্ক্যালপেল দিয়ে হত্যা করেন। এই কাজে নূপুর তালওয়ার তাকে সাহায্য করেন এবং প্রমাণ লোপাট করেন। সিবিআই যখন নিজের তথ্য নিয়ে বিভ্রান্ত, তখন ভারতীয় মিডিয়া নিজেদের আদালত বসিয়ে ফেলেছিল। প্রতিদিন টেলিভিশনে নতুন নতুন তথ্য প্রচার করা হচ্ছে। 2010 সালের ডিসেম্বর সিবিআই এর দ্বিতীয় টিম আদালতে একটি ক্লোজার রিপোর্ট জমা দেয়। এটি একটি অদ্ভুত পদক্ষেপ ছিল। রিপোর্টে সিবিআই বলে তাদের প্রধান সন্দেহভাজন হলেন ডক্টর রাজেশ তালওয়ারি, কিন্তু তার বিরুদ্ধে কোনো অকাট্য বা বৈজ্ঞানিক প্রমাণ আমাদের হাতে নেই, তাই আমরা এই কেসটা বন্ধ করতে চাই। কিন্তু গাজিয়াবাদের বিশেষ আদালতের ম্যাজিস্ট্রেট প্রীতি সিং এই ক্লোজার রিপোর্ট নিতে অস্বীকার করেন। তিনি একটি ঐতিহাসিক রায় দেন। যে সিবিআই কেস বন্ধ করতে চেয়েছিল তাদের ক্লোজার রিপোর্টই হয়ে দাঁড়ালো চার্জশিট। 2013 সালের ডিসেম্বর মাস বিশেষ সিবিআই আদালত ডক্টর রাজেশ তালওয়ার এবং ডক্টর নূপুর তালওয়ারকে দুটি খুন এবং প্রমাণ লোপাটের জন্য দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই রায় সম্পূর্ণভাবে দেওয়া হয়েছিল পারিপার্শ্বিক প্রমাণের উপর ভিত্তি করে। তালওয়ার দম্পতি এই রায়ের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে একটি আপিল করেন। 4 বছর পরে 2017 সালের ডিসেম্বর মাসে হাইকোর্ট একটি যুগান্তকারী রায় দেন। হাইকোর্ট সিবিআই এর এই তথ্যকে তীব্র সমালোচনা করেন। বিচারপতিরা জানান সিবিআই এমনভাবে তথ্য সাজিয়েছে যা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। তারা বলেন শুধুমাত্র সন্দেহের বশে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, প্রমাণ হতে হবে অকাট্য। 2017 সালে তালওয়ার দম্পতি জেল থেকে মুক্তি পায়, কিন্তু প্রশ্ন এখনো অমীমাংসিতই থেকে যায়। যদি তালওয়ার দম্পতি নির্দোষ হন, তাহলে আসল খুনি কে ছিল? নার্কো টেস্টে পাওয়া তথ্য কেন আদালতের ধোপে টিকল না? খুনের আসল অস্ত্র কি ছিল? সার্জিক্যাল স্ক্যালপেল নাকি অন্য কিছু? সেই অস্ত্র আজও উদ্ধার হয়নি। সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের সেরা গোয়েন্দা সংস্থা কেন দুটি খুনের রহস্যের সমাধান করতে পারল না? এটা কি শুধুই অযোগ্যতা, নাকি সত্যিটাকে ধামাচাপার চেষ্টা করা হয়েছিল? সত্যিটা হয়তো সেই রাতের অন্ধকারে চিরতরে হারিয়ে গেছে, অথবা সত্যিটা হয়তো আমাদের চোখের সামনেই ছিল, আমরাই দেখতে ব্যর্থ হয়েছে। আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।